এই গল্পের লেখক কাসিম আনসারি। রাতের কালো অন্ধকার চারিদিকে ছেয়ে গেছে। ভয়ানক বৃষ্টির সঙ্গে প্রচণ্ড জোরে হাওয়ার দাপট লেগেই আছে। কালাচক গ্রামের গ্রামবাসীরা সবাই যে যার নিজ ঘরবন্দি। কিন্তু এই কালাচক গ্রামের মধ্যে একটা ভগ্নপ্রায় এলাকায় একজন মানুষ মুখে মুখোশ পরে একটা ভীষণ ভয়ঙ্কর দেখতে শয়তানি মূর্তির সামনে কিছু শুকনো কাঠ জ্বালিয়ে বসেছিল। লোকটির কেবলমাত্র চোখ দুটোই দেখা যাচ্ছিল। সে বারবার তার সামনে দাঁড়িয়ে থাকা ভাঙা চোরা দরজাটাই দেখছিল। তখনই একজন মুখোশ পরিহিত দ্বিতীয় ব্যক্তি, যার মাথায় একটা নীল রঙের পাগড়ি বাঁধা ছিল, তিনি একজন বৃদ্ধ মানুষকে টেনে হেঁচড়ে সেখানে নিয়ে আসলেন। তারপর সেই আগুনের সামনে বসে থাকা মুখোশ পরিহিত মানুষটিকে বললেন, আমি শুধু এই বুড়োটাকেই পেয়েছি, ওকে দিয়েই কাজ চালাতে হবে। আর তাছাড়া সে তো রক্ত ছাড়া অন্য কিছু চায় না, হোক না সেই রক্তটা কোনো যুবক মানুষের অথবা কোনো বৃদ্ধর। মুখোশ পরিহিত সেই ব্যক্তির কথা শুনে সামনে অগ্নিকুণ্ডের সামনে বসে থাকা মানুষটি, যার কেবলমাত্র চোখ দুটোই দেখা যাচ্ছিল, তার ওই চোখ দুটো কেমন যেন এক শয়তানের মতো চকচক করে উঠল। হঠাৎ সে উঠে দাঁড়ালো আর নিজের তীক্ষ্ণ নজর দিয়ে ঝোপের মধ্যে কিছু একটা খুঁজতে লাগলো। কিছুক্ষণ পরে তার খোঁজাটা শেষ হলো। সে ঝোপের ভেতর থেকে একটা বড় কুড়ুল তুলে নিল আর নীল পাগড়ি পরিহিত সেই ব্যক্তির দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, এই বুড়োকে এখনই টানতে টানতে এই প্রতিমার সামনে নিয়ে এসো। নীল পাগড়ি পরিহিত সেই ব্যক্তি ঠিক তেমনটাই করল। আমায় মেরো না, আমায় মেরো না। কিন্তু এতে কারোর মন কিছুতেই গলল না। সে এক মুহূর্তের মধ্যে সেই কুড়ুলটা বৃদ্ধর ঘাড় লক্ষ্য করে চালিয়ে দিল। মুন্ডহীন গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। তারপর লোকটি নীল পাগড়ি পরিহিত সেই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, এই রক্ত কোনো পাত্রে ভরে নিও, তারপর খাদে ফেলে দিয়ে এসো। এইটুকু বলেই তিনি দ্রুত পায়ে সেই রহস্যময় ভগ্নস্তূপ থেকে বেরিয়ে বাইরে চলে গেলেন। তারপর অন্ধকারের মধ্যে হারিয়ে গেলেন। এই ঘটনার কিছুদিন পর মুম্বাইতে সারদা ডাইনিং টেবিলে তার মেয়ে নাতাশার জন্য অপেক্ষা করছিল অনেকক্ষণ ধরে। তখনই সেখানে নাতাশা এসে পৌঁছায়। সে তার মায়ের দিকে তাকিয়ে বলে, আমি এখন খাবো না। নাতাশা, এ তুমি কি বলছো? গত এক সপ্তাহ ধরে তুমি সকালের খাবার না খেয়েই কলেজে যাচ্ছ। এরম চললে তো শরীর খারাপ হবে। কিন্তু নাতাশা তার মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে তাকে কলেজের ক্যান্টিনে নিজেদের বন্ধুদের সামনে এক গভীর চিন্তায় বসে থাকতে দেখা যায়। পূজা, অ্যান্ডি আর আরিয়ান তিনজনই নাতাশার খুব ভালো বন্ধু। নাতাশাকে চুপ থাকতে দেখে পূজা হাসি মুখে বলল, কি ব্যাপার নাতাশা, আজ তোকে উদাস লাগছে কেন? পূজার কথাটা কানে আসতেই নাতাশা যেন গভীর চিন্তা থেকে বেরিয়ে এলো। নাতাশা গম্ভীরভাবে পূজার দিকে তাকিয়ে বলল, পূজা, আজ আমি আবার অদ্ভুত সেই স্বপ্নটা দেখেছি। নাতাশার কথা শুনে এন্ডি বিরক্তি ভরা কণ্ঠে তাকে বলল, কেমন নাতাশা, স্বপ্ন তো স্বপ্নই হয়, তুই একটা সাধারণ স্বপ্নকে নিয়ে এত টেনশন কেন করছিস? তখনই আরিয়ান অ্যান্ডির দিকে ক্রোধের দৃষ্টিতে তাকিয়ে বলল, অ্যান্ডি, নাতাশা একটাই স্বপ্ন বারবার দেখছে বলছে, এই জন্যই তোর টেনশন বেড়ে গেছে। এইটুকু বলে আরিয়ান নাতাশার দিকে তাকিয়ে বলল, আমায় বলো নাতাশা, তুমি স্বপ্নতে আসলে কি দেখতে পাও? নাতাশা একটা রহস্যময় দৃষ্টির সাথে তার তিন বন্ধুর দিকে তাকিয়ে বলল, আমি স্বপ্নে একটা বিরাট বাংলো বাড়ি দেখি। আমি যেই ওই বাংলোর ভেতরে যাই, তারপরে কি? গভীর অন্ধকার। সেই অন্ধকারে আমি চেঁচাই, চিৎকার করি। আমার দম যেন সেখানে বন্ধ হয়ে আসে। পূজা, এমন মনে হয় যেন আমি ওই অন্ধকারের গভীরতা থেকে আর বেরোতে পারবো না। হঠাৎ আমার চোখ খুলে যায়। চোখ খুলতেই দেখি আমি ঘামে ভিজে উঠেছি। নাতাশা এটুকু বলে থামল। অ্যান্ডি তখনই উঠে দাঁড়ালো। তারপর নাতাশার দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে লাগলো। অ্যান্ডির এইরকম হাসি নাতাশার একটুও ভালো লাগলো না। সে রেগে গিয়ে উঠে দাঁড়ালো।
তারপর এক মুহূর্ত না দাঁড়িয়ে ক্যান্টিনের বাইরে চলে গেল। তখনই আরিয়ান অ্যান্ডিকে বলল, অ্যান্ডি, সব কথায় মজা করা ঠিক নয়। সরি ইয়ার, আমি জানতাম না যে আমার হাসির জন্য নাতাশা এতটা রাগ করবে। অ্যান্ডির কথা শুনে আরিয়ানও ক্যান্টিনের বাইরে চলে যায়। তারপর নাতাশাকে ক্লাসরুমের মধ্যে খুঁজতে থাকে, কিন্তু নাতাশাকে পায় না, কারণ সে ততক্ষণে বাড়ি পৌঁছে গেছে। কিন্তু আসল সত্যিটা অন্য কিছুই। নাতাশা যবে থেকে সেই স্বপ্নটা দেখতে শুরু করেছে, তখন থেকে দিনরাত সেই স্বপ্নটা নিয়ে সে ভাবে। বাড়িতে নাতাশার মা শারদা এক হাতে একটি ছবি নিয়ে খুব মনোযোগ সহকারে সেটাকে দেখছিল। নাতাশাকে হঠাৎ করে বাড়িতে আসতে দেখে সে চমকে যায়। কি হলো নাতাশা, তুই কলেজ থেকে এত তাড়াতাড়ি চলে এলি? কিছু হয়নি মা, আজ কলেজে ভালো লাগছিল না। যাক, ভালোই হলো তাড়াতাড়ি চলে এসেছো। তাছাড়াও আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? তোমার বাবা তোমার জন্য একটা ছেলে দেখেছে। ওনারা খুব ধনী পরিবারের। এ কি বলছো মা? এই সিদ্ধান্তে আসার আগে তোমাদের আমার সাথে একবার কথা বলা উচিত ছিল তো। একবার ছেলেটার ছবি তো দেখ। আমি দেখব না। নাতাশা, প্লিজ, আমার মনে হয় একবার ছবিটা দেখলে তুমি অপছন্দ করতে পারবে না। এইটুকু বলে সারদা দেবী তার হাতে থাকা ছবিটা নাতাশাকে দিল। কিন্তু ছবির ভেতর থাকা মানুষটিকে দেখতেই নাতাশার রাগ যেন গলে জল হয়ে গেল। তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। ছবিটা দেখে নাতাশা যেন সেই স্বপ্নের কথাটা বেমালুম ভুলে গেল, যে স্বপ্নটা তাকে কয়েকদিন ধরে বারবার ভাবাচ্ছিল। এটা তো আরিয়ানের ছবি। মা, আরিয়ান আর আমি একে অপরকে ভালোবাসি। নাতাশার কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আরিয়ান সেখানে এসে উপস্থিত হয়। আরিয়ান তার দিকে তাকিয়ে মৃদু হাসির সঙ্গে বলল, আমি আজ তোমায় এই ব্যাপারেই কলেজে বলতে গেছিলাম, কিন্তু তুমি আমার সাথে কথা না বলে চলে এলে। আমি ওই সময় খুব চিন্তায় ছিলাম। তার উপর অ্যান্ডি আমার উপর হাসছিল। আমার রাগ হয়। নাতাশার বাবা এমন সময় এসে উপস্থিত হন। তারপর নাতাশার দিকে তাকিয়ে হাসি মুখে বললেন, কালই আরিয়ানের বাবা আমার অফিসে এসেছিল, আর উনি জানিয়েছেন যে আরিয়ান আর তুমি দুজন দুজনকে পছন্দ করো। আর আমিও আরিয়ানকে দেখেছি। আমারও মনে হলো ওর থেকে ভালো ছেলে তোমার জন্য পাবো না। এবার বিয়ের জন্য প্রস্তুত হও। বাবার মুখে এমন কথা শুনে লজ্জা পেয়ে নাতাশা নিজের ঘরে চলে যায়। আরিয়ান নিজেও বিদায় নেয়। নাতাশা ঘরে গিয়ে তার বিবাহের পরের জীবনটা কেমন হবে সেটা ভাবতে ভাবতে এমন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল যে সে নিজেও টের পেল না। তবে নাতাশার সবে চোখে ঘুমটা লেগে এসেছে, এমন সময় সে চমকে উঠে বসল। তারপর নিজের চোখের সামনের দৃশ্য দেখে তার মনে আতঙ্কিত আর অবাক হওয়ার অন্ত রইল না। সে দেখল সে নিজের ঘরে নয়, বরং এক ভয়ানক বাংলো বাড়িতে বসে আছে। সেই বাংলোর চারিদিকে গভীর অন্ধকার। নাতাশা ভয়ে ভয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছিল। এমন সময় হঠাৎ সশব্দে একটা প্রকাণ্ড দরজা খুলে যায়। দরজার উপাস থেকে একটা অদ্ভুত আলোর বিচ্ছুরণ দেখা যাচ্ছে। নাতাশা দ্রুত গতিতে সেই দরজাটা পার করে অন্য প্রান্তে চলে গেল। বাংলো বাড়ির চারিদিকে রাতের পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। নাতাশা দেখল বাংলোর বাইরে ঘন জঙ্গল ছেয়ে আছে। তখনই তার কানের মধ্যে কোনো পুরুষ মানুষের কণ্ঠস্বর ভেসে আসে, এখান থেকে চলে যাও। এরকম একটা শব্দ শুনে নাতাশা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগল। কিন্তু পর মুহূর্তেই ওকে অবাক করে দিয়ে নাতাশার পেটটা ফুলে বড় হয়ে গেল। সে ভয়ে ভয়ে নিজের মনে মনেই বলল, এটা কি হচ্ছে? আমার পেট এত বড় কিভাবে হলো? এমন সময় একটা দমকা বাতাস এসে নাতাশার শরীর ছুঁয়ে গেল। আর পর মুহূর্তেই কাছেই একটা ঝোপের ভেতর থেকে একটা অদ্ভুত ভয়ঙ্কর ধরনের কিছু দ্রুত গতিতে দৌড়ে নাতাশার কাছে এসে তাকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। সেই মূর্তিটা একেবারে কালো। তার পা দুটো দেখে মনে হয় যেন কোনো নেকড়ের। চোখ দুটো রক্তের মতো লাল, আর হাতে রয়েছে ধারালো তীক্ষ্ণ বড় বড় নখ। নাতাশা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি তুমি?
তখনই সামনে দাঁড়িয়ে থাকা সেই অদ্ভুত প্রাণীটি তার থাবা নাতাশার পেটের ভেতর ঢুকিয়ে দেয়, আর বিভৎস একটা চিৎকারের সঙ্গে নাতাশার ঘুমটা ভেঙে যায়। নাতাশার এখনো বিশ্বাস হচ্ছে না যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। প্রচন্ড ভয়ে সে তখনও ঠকঠক করে কাঁপছিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়েছে। আসলে নাতাশার এই স্বপ্নের রহস্যটা কি? আর সে দুইজন মুখোশধারী মানুষই বা কে, যারা নৃশংসভাবে সেই বৃদ্ধকে হত্যা করেছিল? এর সবই রহস্যের সমাধান খুঁজে পেতে এই গল্পের পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। আসছে রাত গভীর পর্ব 2।